অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলে। বৈঠকে শিল্প কারখানা সহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। এদিকে আজ ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ব্যবসায়ীরা। বিকেল 3টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা। আইসিসি সভাপতি মাহবুবুর রহমান সংলাপে সভাপতিত্ব করবেন। এফআইসিসিআই, বিএবি, বিকেএমইএ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের নেতা ও সদস্যরা এতে উপস্থিত থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারে করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, এই সরকার গঠনের আগে আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের জন্য যে 6টি কমিশন গঠন করা হয়েছে তাতে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যারা বাংলাদেশে লুটপাট করেছেন, যারা এদের বিরোধিতা করেছেন, সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন, দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন। নিম্ন আদালত কখনো কখনো এটা উচ্চ আদালত পর্যন্ত চলে এসেছে বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি। এইগুলোকে মাথায় রেখেই বিচার বিভাগ সংস্কারের প্রয়োজন। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে শিল্পক্ষেত্রে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে যৌথ সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় বিএনপি। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আপনার একটা চক্র কাজ করছে। সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন। একটা অভ্যুত্থান যখন হয়, একটা বিপ্লব যখন হয়, তখন ইটস নট এ বেড অফ রোজেস, কুসুমাস্তীর্ণ নয়। এই অর্থগুলো, সমস্যাগুলো যেগুলো আছে সেগুলোকে পেরিয়ে কাজ করতে হয়। ওইটুকু ধৈর্য তো আমাদেরকে ধরতেই হবে। হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছে। সকালে তাকে আদালতে নেওয়া হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য আসাদুজ্জামানের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়েছে। এর আগে বুধবার রাতে মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে সাময়িক বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনে 6 জনকে হত্যার পর ভ্যানের ওপর লাশ পোড়ানোর ঘটনায় সাভার থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে 12 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলহাস উদ্দিন তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল্লাহিল কাফি ওনাকে আজকে গ্রেপ্তার দেখিয়ে রাষ্ট্রপক্ষের 12 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অর্থাৎ 12 তারিখ থেকে 17 তারিখ সকাল 9টা পর্যন্ত উনি তদন্তকারী কর্মকর্তার অধীনে সাভারে রিমান্ডে থাকবেন এবং পরবর্তী 3 ঘন্টা অর্থাৎ 17 তারিখ 9টা থেকে 12টার মধ্যে ওনাকে বিজ্ঞ আদালতের সম্মুখে পুনরায় উপস্থাপন করার জন্য আদালত নির্দেশ প্রদান করেছেন। ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক গেনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের রিমান্ড শেষে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা, কিন্তু জামিন আবেদন নাকচ করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি করে মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় 8 দিনের রিমান্ডে নেওয়া হয় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে। এছাড়া একটি মামলায় ইনুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে মেনন ও পলককেও কয়েক দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
চট্টগ্রাম ৬ রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীর বাজারের ফকিরমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সরাইল ব্যাটালিয়ন বিজিবি ২৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। এরই মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে। মিয়ানমারে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্তের নানা পয়েন্টে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা সতর্কতার পরও বন্ধ হচ্ছে না অনুপ্রবেশ। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ নিচ্ছে সংঘবদ্ধ দালাল চক্রের সদস্যরা। কক্সবাজার প্রতিনিধি এম সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। সরকার পতনের পর কয়েকদিন সীমান্ত এলাকা সহ আশপাশের এলাকাগুলোতে বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন করে অনুপ্রবেশ শুরু করেছে রোহিঙ্গারা। সম্প্রতি নিরাপত্তা তৎপরতা বাড়ানো হলেও থামছে না অনুপ্রবেশকারী। রাতের আধারে যোগ হয়েছে দালালদের দৌরাত্ম্য। ৫ আগস্ট পরবর্তী সময়ে ১০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তবর্তী এলাকার মানুষের দাবি এই সংখ্যা কমপক্ষে ২০,০০০। একই সঙ্গে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে আরও ৩০,০০০ রোহিঙ্গা। আইডিবি ক্যাম্প দিয়ার মাদিত ইটা হানমা রাখিব দাহান মাছেরি আরা জেনে ভারিয়ে নে অনারা দুনিয়াতো আরা দা সাইড দেখি আরা দেশা নারা চাই। রোহিঙ্গারা যাতে স্থানীয়দের বাসায় অবস্থান নিতে না পারেন সেই লক্ষ্যে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে বিজিবির টেকনাফ ও কক্সবাজার অঞ্চলের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। গত ১ মাসে অনুপ্রবেশের চেষ্টায় ৪,৫০৬ জন রোহিঙ্গাকে আটকের পর ফেরত পাঠানো হয়েছে। টেকনাফ ও উখিয়ার ৩০টি সীমান্ত পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। থাকছে ক্যাম্পে থাকা আত্মীয় স্বজনদের বাড়ির পাশাপাশি ভাড়া বাসায়। রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে আমরা লক্ষ্য করছি টেকনাফের অনেক স্থানীয় মানুষও তাদের বাসা বাড়িতে রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে। টাকার বিনিময়ে অনেক দালালরা কিন্তু মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদেরকে আনতেছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন দালালের মাধ্যমে তারা আমাদের এখানে অনুপ্রবেশ হচ্ছে। তো এই জিনিসটা আমাদের জন্য খুবই একটা ভয়াবহ বিষয়। নতুনভাবে রোহিঙ্গা প্রবেশের বিষয় নিশ্চিত করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিভাগ। ইতিমধ্যে ক্যাম্পে কিছু বেশ উল্লেখযোগ্য রোহিঙ্গা প্রবেশ করেছে। তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় আছে বা তাদের অন্য রোহিঙ্গাদের বাসায় আছে। নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছে বাংলাদেশ সরকার। নেওয়া হয়নি তাদের তালিকা করার উদ্যোগও। যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত আসলেও তাদেরকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়বে মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখনও স্বাভাবিক হচ্ছে না শিল্পাঞ্চল আশুলিয়ার পরিবেশ। বন্ধ রয়েছে ২ শতাধিক পোশাক কারখানার উৎপাদন। নতুন করে বন্ধ হওয়া কারখানাগুলোর সামনে সকালে শ্রমিকরা জড়ো হলেও পরে তারা ফিরে যায়। এ ব্যাপারে বন্ধ কারখানার কর্তৃপক্ষ জানান, তাদের শ্রমিকদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়া ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় চালু করা যাচ্ছে না কারখানা। তবে শ্রমিক পুলিশ ও বিজিএমইএ আলোচনা চালিয়ে যাচ্ছেন। বাকি কারখানাগুলোতে সকাল থেকে প্রবেশ করেছে শ্রমিকরা। এখন পর্যন্ত কোথাও কোনো রকম সহিংসতার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে পোশাক কারখানা খোলার খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গাজীপুরে লাগাতার কয়েকদিন যাবৎ কিন্তু শ্রমিকদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে। বিশেষ করে গাজীপুরে পোশাক শিল্প কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কিন্তু তারা কিন্তু আন্দোলন করছে। এখন পর্যন্ত গাজীপুরের যে সার্বিক পরিস্থিতি তা যদি জানাতে চাই তাহলে গাজীপুরে যে পোশাক শিল্প কারখানা রয়েছে সেই পোশাক শিল্প কারখানার মধ্যে শ্রমিকরা কিন্তু
অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু মালিক পক্ষ থেকে পূরণ করার জন্য তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, গাজীপুরে যে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিল্প সচিব এসেছিল, তিনি যেমনটি জানিয়েছেন যে গাজীপুরে 8টি শিল্প কারখানা বন্ধ রয়েছে এবং বাকি যে সব শিল্প কারখানা রয়েছে সেগুলো কিন্তু চলমান রয়েছে। কোনো ধরনের গুজবকে যেন প্রশ্রয় না দেওয়া হয় সেই বিষয়গুলোকে তিনি কিন্তু আলোকপাত করেছেন। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে শিল্প কারখানার যে মালিক রয়েছে তাদের যে অ্যাকাউন্ট সেটি কিন্তু চেঞ্জ করা হয়নি, সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। এই গুজব যারা ছড়াবে তাদের কিন্তু আইনের আওতায় কিন্তু নিয়ে আসা হবে। আমি সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই তাহলে গাজীপুরে শিল্প কারখানার যে অবস্থা তা অনেকটা কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। 8টি শিল্প কারখানা কিন্তু বন্ধ রাখা হয়েছে। আপনি জানেন যে গতকালকে কিন্তু কাশিমপুর একটি বেক্সিম কোম্পানি একটি কারখানায় কিন্তু আগুন দেওয়া হয়েছিল এবং তাছাড়া কিন্তু এখন পর্যন্ত আজকে গাজীপুরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শিল্প কারখানার কার্যক্রম সেটি চলছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে শিল্প কারখানার সর্বশেষ তথ্য। খান, আপনাকে ধন্যবাদ। এবার পাবলিক ভিউ। লাগামহীন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মাঠে নেমে তদারকি করলেও কিছুদিন বাজার শিথিল থাকায় ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল সব ধরনের পণ্য। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আবারও যেন সব ধরনের পণ্যের দাম ক্রয় ক্ষমতার বাহিরে। বাড়তি দামে ক্রয় করতে হচ্ছে সবজি থেকে শুরু করে সব ধরনের পণ্য। আবু সাইদ উপর রিপোর্ট। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আবু সাইদ অপু। বাজার পরিস্থিতি কেমন চলছে এ নিয়ে আমরা কথা বলবো। ভোক্তাদের সাথে কি বলছেন তারা, সত্যি কি তারা স্বস্তিতে রয়েছেন? গেল কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তি থাকায় নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের। যদিও মাঠ পর্যায়ে বছরের 11 মাস খোঁজখবর না থাকলেও রমজান মাস আসলে বাজার নিয়ন্ত্রণে নড়েচড়ে বসে ভোক্তা অধিকার সহ মনিটরিংয়ের ব্যবস্থায় থাকা কর্তারা। আর এই পরিস্থিতি শুধু রাজধানী নয়, সারা দেশের বাজারগুলোর। কিন্তু পরিস্থিতি যেন যেই লেও সেই কদু। লাগামহীন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মাঠে নেমে তদারকি করায় বাজার কিছুদিন শিথিল থাকায় ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল সব ধরনের পণ্য। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আবার যেন সব ধরনের পণ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাই তো ক্ষোভ আর আক্ষেপ যেন ভোক্তাদের এখন নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। প্রতিটি পণ্যে বেড়েছে 10 থেকে 20 টাকা। আবার কোনো কোনো পণ্যের সরবরাহ কম থাকায় 30 থেকে 40 টাকা পর্যন্ত বাড়তি দাম ঠেকেছে। গত সপ্তাহে 120 টাকা কেজি ছিল, এই সপ্তাহে 160 টাকা। টমেটো 140 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, আবার করলাও 50 টাকা 60 টাকা কেজি। যখন না পাওয়া যায়, ক্ষেতের থেকে উঠাতে না পারে, তখন একটু দাম হয়ে যায়। মানুষের শর্ট পড়লে মালের দাম বাড়ে, কিন্তু এছাড়া মালের দাম বাড়ে না। বলছে যে দাম পানির মতো হয়েছে, পানির মতো হয়ে গেছে। 1300-1400 টাকা, বেসিক্যালি 1300-1400 টাকা হচ্ছে ছোট ছোট ইলিশগুলো। হ্যাঁ, আপনি দেখবেন এখানে যে ইলিশগুলো আছে সেগুলো হয়তো 1300 হতে পারে। সপ্তাহে দাম মনে হয় বাড়বে আরো। আমরা অল্প বেতনে চাকরি করি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। তো যে দামটা যদি কমে তাহলে আমাদের জন্য জীবন ধারণ করতে অনেক সুবিধা হয়, না আমাদের অনেক কষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। মৌলভীবাজার জেলাসহ পুরো সিলেট বিভাগে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। জেলার অন্যান্য উপজেলার মতো জুড়িতে প্রচণ্ড গরমে যখন মানুষের হাঁসফাঁস অবস্থা, ঠিক তখনই মরার উপর খাড়ার ঘা হিসেবে বেড়েছে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। দিনরাত মিলিয়ে 9 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সেবা খাতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গভীর রাতে একবার বিদ্যুৎ গেলে আর যেন ফিরে আসার নাম নেই। বিদ্যুৎহীন থাকার কারণে শিশু ও বৃদ্ধরা পড়ছেন বিপাকে। বিশেষ করে ভোগান্তি পোহাচ্ছে গ্রামের শিক্ষার্থীরা। মৌলভীবাজার জেলাসহ পুরো সিলেট বিভাগে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দিনরাত মিলিয়ে 9-10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সেবা খাতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জুড়িতে লোডশেডিং এর অবস্থা খুবই খারাপ। প্রত্যেক দিন
আর না হয় 12 থেকে 15 বার মানে কারেন্ট যায়। অসহনীয় গরম আর তীব্র লোডশেডিং এ গা ঘেমে বেশিরভাগ শিক্ষার্থী ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমরা বাড়িতে এবং বিদ্যালয়ে লেখাপড়া করতে পারি না, এর জন্য অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি। রাতেও ঠিকমতো বাড়িতে পড়াশোনা করতে পারছি না, যার কারণে আমাদের সিলেবাস অনেক পিছিয়ে যাচ্ছে। তীব্র লোডশেডিং এর কারণে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবা, ক্ষতিগ্রস্ত হচ্ছে খামার মালিকরা। বিদ্যুতের এমন লুকোচুরির খেলায় সাধারণ মানুষ অতিষ্ঠ। ব্যবসায়ীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, আমাদের ব্যবসা বাণিজ্য বিদ্যুতের কারণে আমরা করতে পারছি না। আমরা চাই সরকারের কাছে যে আমাদের লোডশেডিংটা একটু কমানোর জন্য। লোডশেডিং এর কারণ হিসেবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ কম থাকাকে দায়ী করছে বিদ্যুৎ বিভাগ। আর কিছুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানালেন দায়িত্বরতরা। 6.5 মেগাওয়াটের বিপরীতে আমরা পাচ্ছি 2.5 থেকে 3.5 মেগাওয়াট, যার কারণে আমাদের প্রতিদিন 3 থেকে 3.5 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং দেখা দিচ্ছে। তো এই লোডশেডিং নিরসনের জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বন্যার্তদের জন্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত আলী খান। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম আজ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিকেবি কর্নারে অনুষ্ঠিত হয়। বন্যা দুর্গত মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য প্রাথমিকভাবে 700 প্যাকেট ত্রাণ সহায়তা প্রস্তুত করা হয়েছে। এই ত্রাণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম। ইতোপূর্বে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ 1 কোটি টাকা প্রদান করা হয়েছে। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন, প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিবিট্রর নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের উদ্যোগে 1 কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ইতিমধ্যে আমরা দিয়েছি। কৃষি ব্যাংক যখন 1 কোটি টাকা দিয়েছি, অন্যান্য ব্যাংক কিন্তু তাদের এই পরিমাণটাও বাড়িয়ে দিয়েছে। এই দিক থেকে আমরা মনে করি যে আমরা কৃষি ব্যাংক পায়োনিয়ার ছিলাম। আর আজকে এই যে একটা সাংগঠনিক উদ্যোগ, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবারও রোপা আমন মৌসুমকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জমজমাট ঐতিহ্যবাহী ধানের চারার হাট। ধানের বিভিন্ন জাতের চারা নিয়ে কৃষক ও ব্যাপারীরা হাটে আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসহ যেসব এলাকায় বীজতলা তৈরির সুযোগ নেই, সেসব স্থানের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এখান থেকে তাদের কাঙ্ক্ষিত চারা সংগ্রহ করছেন। প্রতিদিন হাটে 15 থেকে 20 লাখ টাকার চারা বিক্রি হচ্ছে। প্রতিনিধি আফম ও কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 54,425 হেক্টর জমিতে। এবছরের বন্যায় প্রায় 6,000 হেক্টর জমির ক্ষতি হলেও এখন পর্যন্ত আবাদ হয়েছে 34,000 হেক্টর জমিতে। মৌসুমকে সামনে রেখে জেলার একাধিক স্থানে বসেছে ধানের চারার হাট। কুমিল্লা সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুরে বসেছে জমজমাট ধানের চারার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী হাট। এই হাট থেকে জেলা ছাড়াও আশপাশের জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তাদের কাঙ্ক্ষিত চারা সংগ্রহ করছে। মহাসড়কের দুপাশে গড়ে ওঠা হাটে খাসা, নাজিরশাইল, বিনা 7, বিনা 22, বৃধান 75, 87, 93 ছাড়াও স্থানীয় জাতের কালিজিরা ও পাজাম চালের চারা রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন এবার প্রতি আটি ধানের চারা 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। নন্দনপুর বাজারটা আপনার এই ধানের চারার জন্য একটা ঐতিহ্যবাহী বাজার। অন্য বছর থেকে একটু ভালো বেচতেছি। আর জ্বালা সব প্রকার জাল হইয়া না আছে, যত 7, 22, নাজিরশাইল, খাসা সব জাতের জাল হইয়া না আছে। জ্বালা উঠে মানে জ্বালা বিক্রি হয়। এই বছরও জ্বালার আমদানি ভালো, রপ্তানিও ভালো হইতেছে। এই ওষুধের জ্বালা কিনছি, জ্বালা কিনা 1.5 কানি হাত লাগাবো। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন 15 থেকে 20 লাখ টাকার চারা বিক্রি হয় এ হাটে। কিন্তু এবছর বেচাকেনা ভালো হলেও ক্রেতারা বলছে গত বছরের তুলনায় চারার মূল্য একটু বেশি মনে হচ্ছে। দামে দরে বনলে এবং আমি 4 থেকে 5 কানি হাত লাগাবো। বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, এর জন্যই মনে হয় দাম বাড়তেছে। প্রতিদিন পুরানা বাজারে নিজে 30 থেকে 40 লাখ টাকার আমি চারাগুলা বিক্রি হইতেছে। কৃষি বিভাগের এই উপপরিচালক জানান জেলার কৃষকরা ছাড়াও হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন জেলার কৃষকরাও এ বাজার থেকে ধানের চারা কিনে নিয়ে যায়। যে সমস্ত কৃষকরা বীজতলা করে না, সরাসরি চারা ক্রয় করে, তাদের জন্য সহায়ক হয়। এছাড়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশেপাশে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় এই চারার ব্যাপক চাহিদা আছে গুণগত মান বিচার করে, এবং খুব জনপ্রিয় এই আমাদের এই চারার হাটটা। চলতি রোপা আমন মৌসুমে বীজতলার টার্গেট ধরা হয়েছে ২,৭৯৪ হেক্টর, অর্জন হয়েছে ৩,১৮২ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।